নমস্কার। গল্পকথক রীতি গল্পের আসরে আজকে আপনারা শুনবেন অসময় উপন্যাসের ৭১তম পর্ব। আগের পর্বে সূচিপতি শুরু করেছিলাম, আজকে শুনবেন বাকি অংশটি। ছেলেবেলায় আমি খুব ঘুম কাতুরে ছিলাম। ঠেলাঠেলি করেও সহজে কেউ আমায় জাগাতে পারত না। খানিকটা বেলা করে উঠে চোখ মুখ ধুয়ে যখন মার কাছে যেতাম, মা বলতো, তুই এত বেলা করে উঠলি, সবাই কখন উঠে গেছে। আমার মনে হলো মা যেন এখনও অনেকটা সেই একইভাবে বলছে, তুই এখনও পড়ে আছিস, সবাই কখন এসে গেছে। মায়ের এ কথা বলা সাজে। আমাদের যে যেখানে ছিল সবাই চলে গেছে, শুধু আমি পড়ে আছি, আমার এত দেরি সাজে না। কোনো কোনো অঘটন সংসারে ঘটে যায়, কেন ঘটে যায় কেউ জানে না। আমাদের পরিবারের যতগুলো অঘটন ঘটেছে তার মধ্যে আমার এই বেঁচে থাকাটাও একটা অঘটন। আমার এতদিন বেঁচে থাকার কথা ছিল না। আমি আশা করিনি ভগবান আমায় এতটা আয়ু দিতে পারেন। কেন যে দিয়েছেন তাও জানি না। এবার যখন অসুখ করে ডিমডির হাসপাতালে পড়েছিলাম অনেক দিন, তখন যারা আমায় সাধ্যাতীত যত্ন করেছে তার মধ্যে রামপ্রকাশ আমার পুরনো বন্ধু। তার ডাক্তারি বিদ্যেটা মোটামুটি ভালোই জানা। পাটনা থেকে পাশ করে সরকারি হাসপাতালে কাজ করছে অনেক দিন। রামপ্রকাশ আমার দেখাশোনার ভার দিয়েছিল মায়াবতীর ওপর। মায়াবতী আমার সেবা শুশ্রূষা করত। ও ঠিক বাঙালি নয়, বিহারি বললেও মনে হয় না। ওর বাবা নাকি বাঙালি ছিল আর মা ছিল আদিবাসী। রাঁচির দিকে মিশনারিদের কাজ করত বাবা, মা ছিল মিশনারি মেয়ে, স্কুলের আয়া। দুজনেই কবে মারা গেছে। মায়াবতী কিশোরী বয়স থেকেই হাসপাতালে ঢুকেছে। হাসপাতালে মায়াবতীর নাম ছিল মায়া, আমিও তাকে মায়া বলতাম। তার চেহারাটা ছিল শক্ত, গায়ের রং ছিল কালো, মুখ ছোট আর গোল মতন, মাথার চুল ছিল কোঁকড়ানো। বছর ৩২ বয়স হয়েছিল মায়ার। আমার সঙ্গে মায়ার খুব হৃদ্যতা হয়েছিল। সে তার নিজের কথা বলতো, আমি আমার কথা। আমরা পরস্পরের সুখ দুঃখের কথা বন্ধুর মতন শুনতাম। আমি মায়াকে একদিন জিজ্ঞেস করেছিলাম, এই যে আমি আমাদের গোটা পরিবারের মধ্যে এখনও বেঁচে রয়েছি, এটা কেমন করে সম্ভব হলো, কেন হলো, এই জীবনের দাম কি? মায়া আমার কথা খুব মন দিয়ে শুনে সহজভাবে বলল, ভাইয়া, বীজ জিতনা দিন মাটির অন্দরে থাকে উতনা দিন সে মালুম করতে পারে না মাটির উপর কিতনা আলো আছে। তুমি ভাইয়া আন্দারেই আছো এখনো। মায়া আরও বলেছিল, তুমি মাটি ফুঁড়ে চারা হয়ে পাত্তি শুদ্ধ উঠে পড়ো, তখন তোমার মালুম হবে মাটির ওপর কত আলো, জল, বাতাস। আমি ভেবেছিলাম মায়া আমাকে ঈশ্বর বিশ্বাসের কথা বলছে। সে খ্রিশ্চান। আমি যে ঈশ্বর বিশ্বাসী মায়াকে সেই কথাটা বললাম। মায়া বলল, ভাইয়া, তুমি ভয় পেয়ে ঈশ্বরকে বিশ্বাস করেছ। তোমার কাছে ভয় বড়, ঈশ্বর ছোট। তোমার যখন ভালোবাসা আসবে তখন তোমার মালুম হবে। হাসপাতাল থেকে চলে আসার পর আমি মায়াকে বলে এসেছিলাম, আমি আবার আসব, ভয় ফেলে রেখেই আসব। কিন্তু এ কি হলো? আমার কানের কাছে সেই গুনগুন তো থামল না। কালো ভোমরাটা যেন আরও কত বড় হয়ে গুনগুন করে গাইছে, আমি আর ফিরব না, ফিরব না। জানলার ওপর ঝুঁকে পড়ে আয়না রাস্তা দেখছিল। তার লম্বা বিনুনিটা পিঠের ওপর দুলছে। আমি ছিলাম বিছানায় বসে। সামান্য আগেই সন্ধে হয়েছে, ঘরের বাতিটা এখনো মিটমিটে, তেমন অন্ধকার জড়ো হতে পারেনি এখনো। জ্যাঠামশাই কাছেই কোথাও হাঁটাচলা করতে গিয়েছিলেন, ফিরে এসে আমার কাছে বসেছিলেন অল্পক্ষণ, তারপর জামা কাপড় ছেড়ে বিশ্রাম করতে নিজের ঘরে চলে গেলেন। আয়না আমার কাছে অনেকক্ষণ আছে, নানা রকম গল্প করছিল। একবার উঠে গিয়ে সুহাসের ঘরে রেডিও খুলে দিয়ে এলো, আবার পরে গিয়ে বন্ধ করে দিল। আমার ঘরে একসঙ্গে গোটা 6 ধূপ জ্বালিয়ে দিয়েছে আয়না। পাখার বাতাসে ধোঁয়া সারা ঘরে ছড়িয়ে গিয়ে গন্ধ উঠছে। আয়না গুনগুন করে গান গাইছিল, গেয়ে গেয়ে থেমে যাচ্ছিল, আবার গাইছিল।
হঠাৎ আয়না বলল, দাদা আর অবিন্দা আসছে, বলে জানলার ওপর আরও ঝুঁকে পড়ল। সুহাসরা আসছে শোনার সঙ্গে সঙ্গেই আমার বুকের মধ্যে কেমন এক অস্বস্তি শুরু হলো। মাথার মধ্যে আচমকা কোনো স্নায়ু বা উপশিরা যেন ছিঁড়ে যাবার মতন হয়ে যন্ত্রণাদায়ক এক ঝিমঝিমে অনুভূতি সৃষ্টি করল কয়েক মুহূর্ত। চোখ বুজে এলো। ঘরের আলো জ্বলছে কি জ্বলছে না আমি বুঝতে পারলাম না। আয়না জানলা থেকে ঘুরে দাঁড়িয়ে কি বলল, বলার পর সে যখন আমার দিকে তাকিয়ে আছে, আস্তে আস্তে আমি তার মুখ স্পষ্ট করে দেখতে পেলাম। কি হলো সচিদা? হ্যাঁ, না না কিছু না, চোখটা কেমন করে উঠেছিল। তাই বলো? আমি ভাবলাম তোমার কোনো কষ্ট হচ্ছে। না না, আজ বিকেলে একটু বেশি গরম গরম লাগছে না রে? হ্যাঁ, বেশ গরম। আমারও ঘাম হচ্ছে, একটু জল খাওয়া তো। আয়না জল গড়িয়ে আনলো। তোমার মুখটা কিন্তু বেশ ঘেমেছে সচিদা, পাখাটা বাড়িয়ে দিই? জল নিয়ে খাবার সময় মনে হলো আমার অন্ন নালী বেশ শক্ত হয়ে রয়েছে। কষ্ট হলো খানিকটা। আস্তে আস্তে জল খেলাম। আয়না হঠাৎ তার শাড়ির আঁচলটা আমার মুখের সামনে এনে বলল, দেখি মুখটা মুছিয়ে দিই তোমার। মুখ মুছিয়ে আঁচল সরাতে গিয়ে আয়না দেখল আমার দু চোখে জল ভরে উঠেছে। সে বুঝতে পারল না আমার কি হয়েছে, অবাক হয়ে তাকিয়ে থাকল। আমার যে কি হয়েছিল আমি নিজেও বুঝিনি। হঠাৎ জড়ানো কেমন এক শব্দ শুনে বুঝলাম মেয়েটাও কেঁদে ফেলেছে। কেঁদে ফেলে আয়না আর দাঁড়ালো না, পাখাটা বাড়িয়ে দিয়ে পালিয়ে গেল। চোখ মুছে দেখি আমার ঘর ফাঁকা। আলোটা সামান্য উজ্জ্বল হয়েছে, পাখার শব্দ বেড়েছে, সমস্ত ঘরের মধ্যে কেমন এক স্তব্ধ ভাব ফুটে উঠেছে। আমার কানের চারপাশে যে ভোমরাটা সারা দুপুর এবং বিকেল ধরে গুনগুন করছিল, সে এখন আমায় আর উত্ত্যক্ত করছে না। মনের মধ্যে কোথাও সে বসে পড়েছে। এই ঘরের কোথাও আমার মন ছিল না। চেয়ে আছি তো আছি। মনে হচ্ছিল শীতকালের দুপুরের মাঠে রোদের মধ্যে যেমন বিন্দু বিন্দু পোকা ওড়ে, সেই রকম পোকা উড়ে বেড়াচ্ছে ঘরের মধ্যে। সিঁড়িতে সুহাস আর অবিনের পায়ের শব্দ আমার কানে আসেনি। হঠাৎ দেখলাম ওরা আমার ঘরের দরজায় দাঁড়িয়ে। সুহাস চৌকাঠ থেকেই আমায় দেখতে দেখতে বলল, সচিদা, অবিন এসেছে, ও বসুক একটু, আমি ধরাচুরো ছেড়ে আসি। দরজা থেকেই সুহাস চলে গেল। সে বোধহয় ঘরে ঢোকার ভরসা পেল না। অবিন আমায় লক্ষ্য করছিলেন। আস্তে আস্তে বিছানার কাছে এসে দাঁড়ালেন। কি মশাই, কেমন আছেন আজকে? আমি তাকে দেখছিলাম। কলকাতায় আসার পর থেকে অবিন আমার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক পাতিয়েছেন। প্রায়ই আসেন, বসে বসে গল্প করেন। জীবনের একটা অফুরন্ত শক্তি যেন মানুষটির মধ্যে খেলে বেড়াচ্ছে। কথা বলেন উঁচু গলায়, হাসেন হো হো করে, বুদ্ধিটাকে এমন করে ফাঁস পাকিয়ে ছোড়েন অন্যের কথা আটকে যায়। আবেগ এলে চোখ দুটো ফুলকির মতন জ্বলতে থাকে। ওকে অন্যদিন যতটা স্বতঃস্ফূর্ত নিশ্চিন্ত দেখাতো, আজ তার তারতম্য ঘটেছে কিনা দেখবার চেষ্টা করছিলাম। বসুন। বসছি বসছি, আপনার খবর কি বলুন? এই তো চলছে। অবিন বসবার জন্য চেয়ারটা টেনে নিলেন। কেন? এই তো কেন, কি হলো কি? আমি কোনো জবাব দিলাম না। অবিনের স্বাভাবিকতা আমার কাছে সন্দেহজনক হয়ে উঠছিল। ধুলোবালির মধ্যে ঘুরে বেড়ালে যেমন মুখে চোখে একটা পাতলা কালচে দাগ ধরে যায়, অবিনের মুখে সেই রকম কোনো ম্লান দাগ ধরে আছে। অবিনের কথা বলার মৃদু ধরনটিও আমার কানে লাগছিল। আমি আস্তে করে বললাম, আপনি গিয়েছিলেন? কোথায়? ডাক্তারের কাছে? হ্যাঁ, গিয়েছিলাম তো, সেখান থেকেই ফিরছি। সুহাসও ছিল। আমি অবিনের দিকে তাকিয়ে থাকলাম। ডাক্তার কি বললেন জানতে চাইছিলাম। অবিনের কোনো ব্যগ্রতা নেই, যেন ডাক্তারের কাছে যাওয়ার সঙ্গে আমার আগ্রহের কোনো সম্পর্ক উনি খুঁজে পাচ্ছেন না। অবিনও আমায় দেখছিলেন। আমার স্পষ্টই মনে হলো অবিনের মুখে খুব পাতলা করে যে উদ্বেগের ভাবটা মাখানো ছিল তা গাঢ় হয়েছে। ওর চোখ দুটো নিশ্চিন্ত নয়।
একবার পাখার দিকে তাকালেন, পাখাটা কত জোরে চলছে দেখলেন যেন। তারপর আমার দিকে তাকিয়ে একটু হাসলেন। সারাদিন আপনি বুঝি খুব দুর্ভাবনায় কাটাচ্ছেন? হ্যাঁ, কি বললেন ডাক্তার? ডাক্তাররা মেয়েদের চেয়েও অস্পষ্ট করে কথা বলে, বুঝলেন? মারাত্মক কিছু বললেন না অবশ্য। আপনাকে আরও কিছুদিন কলকাতায় থাকতে হবে। আমার কপালের ঘাম ভুরুর কাছে গড়িয়ে পড়ছিল, গলাটা শক্ত, বুকের তলায় নিঃশ্বাস জমে যাচ্ছিল। কয়েকটা মুহূর্ত কেমন ঘোরের মধ্যেই কেটে গেল। শেষে অবিনের দিকে তাকালাম, ওর মিথ্যেটা আমার কাছে ধরা পড়ছিল। অবিন হঠাৎ অন্যরকমভাবে বললেন, সচিপতিবাবু। হ্যাঁ বলুন। আপনি এত ব্যস্ত হয়ে পড়ছেন কেন? না না, ব্যস্ত হচ্ছি না আর। আমার গলার স্বর ভেঙে যাবার মতন শোনালো। গলা পরিষ্কারের চেষ্টা করেও কিছুক্ষণ স্বর উঠল না। অবিন কোনো রকম সাড়া শব্দ করলেন না, নীরব। আমি মুখের ঘাম মুছে নিলাম, হাত কাঁপছিল আমার। তারপর হঠাৎ আমার মনে হলো, ভোরবেলার স্বপ্নের সচির মতন এবার আমায় সকলের মাঝখানে উঠে দাঁড়াতে হবে। কোথাও যেন আমার জন্য খুব মৃদু করে খোল করতাল বাজতেই শুরু করে দিয়েছে। আমি বললাম, অবিনবাবু, আমার একটা ভুল হয়ে গেল। কলকাতায় আসার আগেই আমার ডিমরি যাওয়া উচিত ছিল। ডিমরি? আমি ভেবেছিলাম কলকাতা থেকে ফিরে ডিমরি যেতে পারবো। হ্যাঁ যাবেন তো, পরে যাবেন। না। কেন? আমি আর ফিরে যাব না। অবিন আমার দিকে তাকিয়ে থাকলেন। তার চোখের পাতা ছোট হয়ে এসেছিল। আমার চোখে চোখে তাকাতে তার অস্বস্তি হচ্ছিল। অবিন মৃদুস্বরে বললেন, আপনি একটু ভরসা করুন সচিপতিবাবু। না, আমি আশা ভরসা আর করব না। আশা ছাড়া আপনি কি করতে পারেন? আমি কিছু করতে পারি না। কি পারে? আপনি যা অনুমান করছেন তা তো নাও হতে পারে। হবে হবে, তাই হবে, আমি জানি। অবিন থেমে গেলেন। তিনি জোর করে তো কিছু বলতে পারলেন না। আমার অবাকই লাগছিল। এই অবিনকে কথায় থামানো আমার সাধ্য নেই, কিন্তু আজ তিনি কথা বলার জোর হারিয়ে ফেলেছেন। আমার বুঝতে কষ্ট হলো না ডাক্তারের কাছ থেকে কোনো সুসংবাদ নিয়ে আসতে পারেনি সুহাসরা। বারান্দায় আয়নার গলা শোনা যাচ্ছিল। সুহাস সেই যে জামাকাপড় ছাড়ার নাম করে চলে গেছে, এখনও ফিরে এলো না। বোধহয় স্নান করতেই গেছে, কিংবা জ্যাঠামশাইয়ের সঙ্গে আড়ালে কথা বলছে। জ্যাঠামশাই ওদের ফেরার জন্য উন্মুখ হয়ে বসেছিলেন। সুহাস কি তার সঙ্গে এতক্ষণ কথা না বলে পারবে? অবিনকে তো আমি ধরে ফেলতে পেরেছি। সুহাস আমার চোখের আড়ালে থাকলেও আমার অপেক্ষা করার কারণ ছিল না। খুব আচমকাভাবেই আমি বললাম, ডিমরি হাসপাতালে আমার এক বন্ধু ছিল, রামপ্রকাশ। সে আমায় বলেছিল আমার এই অসুখটা চলতে থাকলে শেষে কি হতে পারে। অবিন যেন চমকে উঠলেন। তার চোখ হঠাৎ উৎকণ্ঠায় কালো হয়ে গেল। আমি বললাম, আমার তখন থেকেই সন্দেহ ছিল রামপ্রকাশ আমায় সত্যি বলতে চায়নি তখন। বললেই পারত। এমন সময় আয়না এলো। অবিনের জন্য চা এনেছে। আয়না, সুভাষ কোথায় রে? এই তো বাথরুম থেকে বেরোলো। জ্যাঠামশাই ঘরে? না, ছাদে গিয়েছেন। তোমার জন্য হরলিক্স আনছি সচিদা। আমরা চুপচাপ। আয়না চলে গেল। অবিন চা খেতে লাগলেন। আমি বললাম, অবিনবাবু, আমার একটা কথা খুব মনে পড়ছে। ছেলেবেলায় আমাদের বাড়িতে পুরনো কুয়োটা একেবারে শুকিয়ে গেল। গরমকালে বালতি ডুবতো না। বাবা তখন বেঁচে, সবাই বেঁচে। বাবা আর একটা নতুন কুয়ো খোঁড়াতে বসলেন। 3-4টে জায়গায় চেষ্টা হলো। হাত কয়েক খোঁড়ার পরই বড় বড় পাথরের চাই। শেষে বাড়ির বাইরের দিকে একটা কুয়ো খোঁড়া হলো।
আপনি সেটা দেখেছেন। পুরনোটায় ততদিনে আবার জল আসতে শুরু করেছে। পাথর চাপা দিয়ে সেটা তখন বোঝানো হলো। আমার হলো সেই অবস্থা। আমি যে আমার পুরনোটাকে পাথর চাপা দিলাম, নতুনটা আমার আর কাজে আসবে না। আপনার পুরনোটা কি? আমি আমার ভাগ্য স্বীকার করে নিয়েছিলাম। যা ঘটতো সেটা আমার জানা ছিল বলে আমি ভেবেছিলাম যে কটা দিন সুযোগ পাই কিছু একটা নিয়ে থাকব। মায়াকে বলেও এসেছিলাম আমি ফিরে যাব, ভয় ভাবনা ফেলে রেখেই আসব। কিন্তু আমার আর যাওয়া হলো না। অবিন যেন আমার হাহাকারটা অনুভব করার চেষ্টা করলেন, কিছু ভাবছিলেন, পরে বললেন, আপনি মৃত্যু নিয়ে সারাটা জীবন ভাবলেন, কিন্তু আপনি জীবন নিয়ে ভাবলেন না কেন? অবিন আমার চোখের দিকে তাকালো। প্রশ্নটা আমার কাছে নতুন নয়। বললাম, মানুষের মতি তো একরকম নয়। আমাদের সংসারে যেভাবে সব ঘটে গেল তাতে আমার মন তো স্বাভাবিক থাকতে পারল না। মৃত্যু চিন্তাই আমায় টানল। অন্যদিকে টানলে কিছু পেতেন আপনি। কি পেতাম? কিছু কি পেতেন না? হয়তো অল্প স্বল্প কিছু পাওয়া যেত, সে তো এইদিকেও পেয়েছি। কি পেয়েছেন? কি পেয়েছি? জ্যাঠামশাই, আয়না, সুহাস, এই এই যে আপনাদের সহানুভূতি, বন্ধুত্ব। যদি বলেন আরও কি, তাহলে বলবো আমার বন্ধু রামপ্রসাদ, মায়া আর মোহিনী। আমি অবিনের চোখের দিকে তাকিয়ে দেখলাম তার চোখ দুটো উজ্জ্বল শিখার মতন জ্বলছে। সমস্ত দিনের বেদনার তলায় এই গভীর সুপ্ত অভিমান যেন কেমন করে চাপা ছিল আমার, সেটি যে এত দুঃখদায়ক আমি জানতাম না। আমি মাথা নেড়ে বললাম, না, পাইনি। মুখ ফুটে কথাটি বলা হলো না আমার। দুজনে মুখোমুখি নীরব হয়ে বসে আছি। অবিন মৃদুস্বরে বলল, আপনি ভাগ্যহীন। চায়ের কাপটা নামিয়ে রেখে অবিন একটা সিগারেট ধরালেন। জ্যাঠামশাই ছাদে আছেন জেনেই বোধহয় সিগারেটটা ধরিয়ে নিলেন। সামান্য সময় আস্তে আস্তে সিগারেট খেলেন, তারপর বললেন, রচিবাবু, আমার একটা কথা বলুন তো। কি কথা? মৃত্যু কি? জানি না। মানুষের জন্ম অজ্ঞেয়, মৃত্যু অজ্ঞেয়। যা অজ্ঞেয় তার কোনো পরিচয় নেই। আপনি তার পরিচয়ের জন্য এত অধীর হলেন কেন? জানি না। ভগবানও তো অজ্ঞেয়, তবু আমরা তার জন্য অধীর হই। আপনার ভগবানকে আমি আঘাত করতে চাই না, কিন্তু মানুষ মিথ্যার বেলায় যত অধীর হয়, সত্যের বেলায় কিন্তু হয় না। বিশ্বাস মানুষকে অধীর করে। জগতে বিশ্বাসের জন্য কত জীবন দুঃখ সয়েছে, তা তো আপনার অজানা নয়। আর জীবন? শাস্ত্রে জীবনকে গেয়েও বলা হয়েছে। শাস্ত্রের কথা থাক না, আপনার কথা বলুন। আমার বলার কথা ছিল না। ভেবে দেখবার চেষ্টা করলাম। জীবনকে আমি ততটুকু জেনেছি যতটুকু সে আমার কাছে প্রকাশ পেয়েছে। মায়ার কথা আমার মনে পড়ল। আমি তো তাই মাটির তলায় চাপা পড়ে আছি। আমার না হলো অঙ্কুর হয়ে ফুটে ওঠা, না জানলাম বাইরের আলো বাতাস সংসারকে কেমন করে সজীব করে রেখেছে। জীবনও আমি ঠিক জানি না অবিনবাবু। সে আমার শরীরে ছিল, মনে ছিল না। সুহাস এই সময় ঘরে এলো। স্নান করে এসেছে। তার গায়ের পাঞ্জাবির বুকটা খোলা, বোতাম নেই। ঘরে এসে সে অবিনের দিকেই তাকালো প্রথমে, তারপর আমার দিকে। সুহাস এসে আমার বিছানার একপাশে বসল। আমি তার মুখ দেখতে পাচ্ছিলাম। এখনও তার সেই ছেলে মানুষই নিজের কথাই অবিনকে দিয়ে বলাতে চায়। তার চোখ বারবার অবিনের দিকে সরে যাচ্ছিল। একেবারেই এলোমেলো কটা কথা বলল সুহাস। আজকের গরম জলে ক্লোরিনের গন্ধ, তারপর থেমে গেল। আয়না এলো আমার হরলিক্স নিয়ে। সুহাসকে চা দিয়ে একটু দাঁড়িয়ে থাকলো। অবিন দু চারটে হাসি ঠাট্টার কথা বললেন আয়নাকে। আয়না হাসতে হাসতে চলে গেল। তার মুখ দেখে বোঝার উপায় নেই সন্ধেবেলা ওই মেয়েই কান্না সামলাতে সামলাতে পালিয়ে গিয়েছিল এখান থেকে।
অবিনী কথা শুরু করলেন, যেন আমাদের আগের কথাবার্তার জের টেনেই। অবিন হেসে হেসে বললেন, বুঝলে সুহাস, ছেলেবেলায় সেই যে একটা পদ্য পড়তাম না, নাহি কি রে সুখ, নাহি কি রে সুখ, শচীপতিবাবু ছেলেবেলা থেকেই সেই পদ্যটার সার জেনে নিয়েছেন। এই ধরনীটা ওর কাছে কেবল বিষাদময়। সুহাস আমার দিকে তাকালো। আমি বললাম, সংসারে অনেকের কাছে জগৎ যে সুখময় হয়ে ওঠে না। না, জিনিসটাকে আপনি এমন করে আঁকড়ে ধরেছেন যে তাকে হ্যাঁ করানো মুশকিল। দুরকম মানুষ থাকে, একদল চায় আজকের জন্য বাঁচতে, আর অন্য দল চায় কালকের জন্য। প্রথমটাই দলে ভারী। আপনি না আজ না কাল। আহ সচিদা, তুমি মাথা থেকে এসব ভাবনা নামিয়ে ফেলো। কি হবে না হবে এইসব আগে থেকে ভেবে ভেবে মরো কেন? যা হবার হবে, আর যখন হবে তখন হবে। এ কবে মরবে সেটা ভেবে যদি বসে থাকতে যায়, তবে তা তো আর কোনো কাজটাই হবে না। আমার আর কি কাজ বলো তো? সুহাস চমকে উঠল। তার হাতের চায়ের কাপ বোধহয় সামান্য কাঁপল। অবিনের দিকে তাকালো। অবিন আমার দিকে তাকিয়ে বললেন, আমরা যতটা বুঝলাম তাতে মনে হলো ডাক্তার চাইছেন আপাতত আপনাকে কলকাতাতেই থাকতে হবে। জানি জানি, বুঝতে পারছি। এবার সুহাস বলল, বাড়িতে ঠিক হচ্ছে না বুঝলে সচিদা। বাড়িতে তো সব পারা যায় না, ফেসিলিটিও নেই। হাসপাতালে কিছুদিন অবজারভেশনে না রাখলে কিছু বোঝা যাচ্ছে না। তবে খুব সিরিয়াস কিছু নয়, তবু মাসখানেক হয়তো থাকতে হবে, তাই তো? আমি সুহাস আর অবিনের দিকে তাকালাম না। নিজেই বললাম, কারণ ওদের দিকে তাকানোর আর দরকার নেই আমার। অবিন নীরব। সুহাস আস্তে আস্তে চাটুকু শেষ করল। ঘরের মধ্যেটা একেবারে স্তব্ধ। কান পাতলে আমাদের তিনজনের নিঃশ্বাসের শব্দও শোনা যায় হয়তো। রাস্তা দিয়ে প্রকাণ্ড একটা গর্জন চলে যাচ্ছে। কোনো বিশাল লরি যাচ্ছে বোধহয়। বাড়ির ভিতটা কাঁপছিল। বাড়ির ভিত নাকি আমি কাঁপছিলাম? আমার সমস্ত দেহ ভেতরে কোথাও কেঁপে উঠছিল। এই যেন আজ ভোরবেলার দেখা স্বপ্নের শেষ। আমায় জোর করে উঠিয়ে দেওয়া হয়েছে। আমার গান গাওয়ার পালা শুরু হলো। সকলেই স্তব্ধ হয়ে আমায় দেখছে। কখন দেখি সেই কাঁপুনি কমে এসে আমার শরীর অনেকটা সহজ হয়ে এসেছে। আমি নিজেকে অনুভব করতে পারছি। সুহাসের দিকে চোখ পড়ল আমার, উদ্বিগ্ন মুখ করে বসে আছে। অবিনকে দেখলাম, তার নিবিষ্ট চোখ, উদ্বিগ্ন মুখ। সুহাসের দিকে তাকিয়ে আমি আস্তে করে বললাম, হাসপাতালে যেতে হবে? হ্যাঁ, যত তাড়াতাড়ি হয়। ঠিক করেছিস হাসপাতাল? হ্যাঁ, মানে ওই ইন্দুমতিদের হাসপাতাল, ওটা ভালো হবে। ইন্দুমতি রয়েছে। বেশ বেশ, তাই হবে। সুহাস বসে থাকতে থাকতে হঠাৎই উঠে দাঁড়ালো, বলল, আমি একটু আসছি। অবিন আমার সামনে বসে থাকলেন। আমরা মুখোমুখি পরস্পরকে লক্ষ্য না করেই অনেকক্ষণ বসে থাকলাম। শেষে অবিন বললেন, আপনি ভয় পাবেন না। না, আমি ভয় পাই না। আর না। মৃত্যুও কখনো কখনো সুন্দর হয়, জীবনের চেয়ে উজ্জ্বল হয়, হয় না? আপনি তো জানেন। অবিন সামান্যক্ষণ বসে থেকে উঠে দাঁড়ালেন। বারান্দায় জ্যাঠামশাইয়ের পায়ের শব্দ শোনা গেল। তিনি আসছেন। অবিনকে আর দেখলাম না। জ্যাঠামশাই একটু আগে উঠে গেলেন, তাই শুতে যাবার সময় হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে এসে তিনি অনেকক্ষণ আমার কাছে বসেছিলেন। কথাবার্তা কমই বলেছেন। যেটুকু বলেছেন তাতে বোঝা যায় তিনি নিজেই যেন বিমূঢ়। আমার মনে ভরসা জোগাবার জন্য তিনি কিছুই খুঁজে পাচ্ছেন না। সুহাসকে আমি আর দেখিনি। অবিন যাবার মুখে মুখে সেই যে আসছি বলে পালিয়ে গেল, আর এলো না। তার সারা শব্দ না পেয়ে আমি ভাবছিলাম সুহাস পাশের ফ্ল্যাটে আশুবাবুর কাছে গিয়েই বসে আছে। পরে আয়নার মুখে শুনলাম ও ইন্দুমতিদের বাড়ি গিয়েছে। ইন্দুমতিকে আমি দেখেছি। আমরা কলকাতায় আসার পর একদিন সে এসেছিল। সুহাসই বোধহয় আসতে বলেছিল। আজ সুহাসদের ইন্দুমতিকে খুব দরকার। আমি বুঝতে পারছিলাম হাসপাতালে ভর্তির কথাবার্তা বলতেই সুহাস ওই বাড়ি গিয়েছে। খানিকটা আগে আবার সুহাসের গলা পেলাম। সে বাড়ি ফিরে এসেছে।
আমার ঘরে আর আসেনি, নিজের ঘরেই চলে গেছে। এবারই সারা শব্দ এবার থেমে আসছে। আয়না এসে আমায় শেষ ওষুধটা খাইয়ে চলে গেল। জ্যাঠামশাই নিজের ঘরে, সুহাস তার ঘরে শুয়ে পড়েছে। আয়না আমার ঘরের বাতিটা নিভিয়ে দরজা ভেজিয়ে দিয়ে চলে যাবার পর খানিকটা সময় কেটে গেল। আমার ঘরের দরজা বন্ধ করার কোনো দরকার পড়ে না, ভেজানোই থাকে। বিছানায় শুয়ে শুয়ে থেকে থেকে আরও খানিকটা রাত হলো। বাড়িটা নিস্তব্ধ। বারান্দার দিকে কোথাও আর আলো জ্বলছে না, অন্ধকার। আজ কোন পক্ষ কি তিথি আমি জানি না। পায়ের দিকের খোলা জানলাটার দিকে তাকালে অন্ধকার বেশ ঘন দেখাচ্ছিল। হয়তো কৃষ্ণপক্ষ, অমাবস্যা কাছাকাছি এসে গেছে। আমি জানি না মানুষের মধ্যে কোনো বিচিত্র প্রকৃতি কাজ করে যাতে এক সময় তার সহ্যাতীত মনে হয়, অন্য সময় তা সহ্য হয়ে যায়। যা দুঃখ হয়ে বিরাজ করছিল হঠাৎ তা স্বাভাবিক হয়ে আসে। কলকাতায় আসার আগে থেকে আমার যত উদ্বেগ, আশঙ্কা, সন্দেহ, ভয়, এখন তার অশান্তি যে কোথায় আছে আমি আর অনুভব করছিলাম না। আজ সকালে ঘুম ভাঙার পর আমার মন যেমন ব্যাকুল শঙ্কিত হয়ে উঠেছিল, এখন তার অনুভূতি আমার নেই। আমি আর উদ্বেগ দুশ্চিন্তা বোধ করছি না। আমায় হাসপাতালে যেতে হবে জানার পর থেকে আমার সমস্ত ব্যাকুলতা হঠাৎ যেন শান্ত হয়ে গেছে। যা সত্য আমি তা গ্রহণ করে নিয়েছি। এখন মায়ার বশে নিজের জীবনের দিকে ফিরে তাকালে আমার মনে হয় আমি এক অন্য শচীকে দেখছি। সে আমার বড় নিজের, অথচ তার সঙ্গে আমার একটা পার্থক্যও যেন রয়েছে। কেমন পার্থক্য আমি বলতে পারবো না। ওই তো দেখছি সেই শচীকে, যে বহরে ছোট, বড় বড় মাথায় চুল, বোকার মতন চোখ, শীতকালের সকালে কিছুতেই লেপ ছেড়ে উঠতে চাইছে না, হাত পা গুটিয়ে শুয়ে আছে। বেলা বাড়ছে, রোদ এসেছে ঘরে, তবু জেগে জেগে শুয়ে শুয়ে তার মার্বেলের হিসেব লাট্টুর হারজিতের কথা ভাবছে। মেজো কাকি এসে লেপ টেনে উঠিয়ে দিল। ওঠ ওঠ, কত বেলা হয়ে গেল, ছেলে আর চোখের পাতা খোলে না। আমি কি ছাই উঠি? মেজো কাকি আমায় ঠেলে উঠিয়ে গায়ে জাপটে নিয়ে দাঁড় করিয়ে দিল। মেজো কাকির সেই মস্ত বড় মুখের গন্ধ, বুকের গন্ধ যেন আমার নাকে লেগে থাকলো। গরম জামাটা পরিয়ে ঢেকে ঢুকে মেজো কাকি আমায় মুখ ধোয়াতে বাইরে নিয়ে এলো। আমাদের বাড়ির ভেতর বারান্দা তখন রোদে ভরে গেছে। মা রান্নাঘরের কাছে উঁচু বারান্দায় মাথায় কাপড় দিয়ে একপাশে হেলে বসে, ছোটো কাকি ওই দিকে ছোটাছুটি করছে। ছোটো কাকির পায়ের উপর তোড়া, ডুরে কাটা রঙিন শাড়ি, মাথায় কাপড়, নতুন বউয়ের চেহারাটা তখনও মুছে যায়নি। আমার বাবাকে দেখছি না। অন্দরমহলে বাবা বড় একটা আসতে পারতেন না। মেজো কাকা কাজকর্মে বেরিয়ে যাবার আগে মেজো বউ করে দুইবার ডাকলো। মেজো কাকি সাড়া দেবার সময় নেই যেন। আমার মুখ মুছিয়ে মেজো কাকি আমাকে মায়ের দিকে ঠেলে দিয়ে চলে গেল। মার পাশে মোটা করে কম্বল পাতা, আর শান্তা তার ওপর বসে বসে খেলা করছে রাজ্যের কাঠের পুতুল নিয়ে। বাচ্চা মেয়ে, মাথায় একরাশ কোঁকড়ানো চুল। মা আমাকে বলল, বাবা, এমন ঘুমকাতুরে ছেলে আর দেখিনি। তুই কত ঘুমোতে পারিস রে? মেজো তোকে আদর দিয়ে দিয়ে মাথায় উঠিয়েছে, আহ্লাদের পুতুল। মা কি বলছে না বলছে আমার তাতে কান দেওয়ার দরকার নেই। ছোটো কাকি আমার খাবার আনছে কিনা দেখার জন্যই আমি রান্নাঘরের দিকে তাকিয়ে আছি। এই তো আমার শৈশব। বাড়ির মধ্যে একটিমাত্র পুত্র সন্তান। শান্তা আছে, তবু আমার অধিকার খর্ব করার উপায় তার ছিল না। বাবা, মেজো কাকা, ছোটো কাকা, এই তিনটি মানুষের বংশধারা আমি রক্ষা করছি, এই বোধটুকু যেন আমার বেশ হয়ে গিয়েছিল। ছেলেবেলার এই হাস্যকর ধারণার মধ্যেও একটা সত্য ছিল, আমি সংসারে অকৃপণ স্নেহ মায়া পেয়েছি। বাবার অভ্যেস ছিল সন্ধেবেলায় একবার অন্তত আমায় ডাকতেন। তার কাছে গিয়ে খানিকক্ষণ বসে থাকতে হবে। বাবা আমায় মুখে মুখে রামায়ণ মহাভারতের গল্প বলতেন, মাঝে মাঝে পদ্য করে। কাশিরামটাম তার মাঝে মাঝে মুখস্থ ছিল। বাবার গলা ছিল বড় সুন্দর, ভরাট, উঁচু, মধুর। আমার মেজো কাকা ছিল কর্মঠ মানুষ, পরিশ্রম করতে পারত। কাঠের কারবারে একাই প্রায় খেটে বেড়াত।
জঙ্গলে জঙ্গলে এত বেশি ঘুরতো যে মেজো কাকি ঠাট্টা করে বলতো, তোর জঙ্গলি কাকা। মেজো কাকার বেশবাসও ছিল একেবারে সাধারণ। কাকাকে দেখলে আমাদের বিহারীদের মতনই মনে হয়। বেজায় এক গোঁফ রেখেছিল কাকা। শখের মধ্যে ছিল কাকা মাঝে মাঝে মাছ ধরতে যেত, আর যেত শিকার করতে। কাকা আমায় 4-5 রকমের পাখি এনে দিয়েছিল জঙ্গল থেকে। আমার একটা খাঁচা ছিল পাখি রাখার। একটা পাখি ছিল খুব ছোট্ট, গায়ের রং ছিল কমলালেবুর মতন, একটু একটু সবুজ ছিল বুকের কাছটায়। কী নাম পাখিটার আমি জানি না, তবে আমি নাম দিয়েছিলাম টুনি। পাখিটা ডাকতো চিকচিক করে, কখনো চুপ করে থাকতো না। খাঁচার মধ্যে সারাক্ষণ ফরফর ফরফর করে উঠত। ছোট কাকা ছিল খানিকটা শৌখিন, চেহারাটাও ভালো ছিল, গান গাইতেও পারত। কিছুদিন রাঁচিতে কী সব কাজকর্ম করেছিল, তারপর বনিবনা না হওয়ায় বাড়িতে এসে আমাদের ব্যবসাপত্র নিয়েই থাকত। মানুর বাবা আর ছোট কাকার মধ্যে একবার ব্যবসাগত ব্যাপার নিয়ে মনোমালিন্য হয়। আমি ঠিক জানি না কি হয়েছিল। বাবা ছোট কাকাকে খুব ধমকে ধামকে দেয়। বাবা বলেছিল, খবরদার, মহেশ কাকার ছেলেদের সঙ্গে তুমি জীবনেও গোলমাল করবে না। আমাদের যদি সব যায় তবে আচ্ছা, আমরা না খেয়ে মরবো, তবু মহেশ কাকার ছেলেদের সঙ্গে ঝগড়াঝাটি করব না। মহেশ কাকা আমাদের বাবাকে মরার মুখ থেকে বাঁচিয়েছিলেন। আমার শৈশব বাল্য যেভাবে কেটেছে তাকে কুসুমাচ্ছাদিত বলা যায়। আমাদের করুণা স্যার এই কথাটাই বলতেন আমাকে, আর পাণ্ডে স্যার বলতেন সচ দুলাল। সেই থেকেই বন্ধুরা আমায় ঠাট্টা করে বলতো সচি দুলাল। আমার সেই বাল্যকে আজ আমার নিজেরই কেমন অচেনা লাগে। মনে হয় আমি আজকের এই সচিপতি অনেক দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছি। বিস্তীর্ণ তৃণাচ্ছাদিত এক মাঠে একটি প্রাণী পরম আলস্যে বিচরণ করে বেড়াচ্ছে। সে জানে না তার নিয়তি দূরে কোথাও অপেক্ষা করছে। সংসারের সে নিবিড় স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার জগতে প্রথম যে বজ্রাঘাত ঘটে গেল, তাতে আমার ছোট কাকা মারা গেল। কাকা গিয়েছিল পাটনার দিকে, সেখান থেকে ঘুরে ঘুরে ডেহরি অন সোন। কাজ সেরে ফেরার পথেই কাকা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেল। মাঝরাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, কাকা তখন নিজের জায়গায় ঘুমিয়ে। মাটিতে ছিটকে পড়ার সঙ্গে সঙ্গেই হয়তো মারা গিয়েছিল, হার্টফেল বলেই তো শুনেছি। কাকার তখনও সন্তানাদি হয়নি। ছোট কাকি পুরনো বউ হয়ে গিয়েছিল, তবু তার কোল ছিল খালি। ছোট কাকা মারা যাবার পর একদিকে কাকিমা, অন্যদিকে বাবাকে সামলানো খুব মুশকিল হয়ে পড়েছিল। বাবা শুধু হাউমাউ করে কাঁদতেন মেয়েদের মতন করে, আর কাকিমা দেখতাম ডানা ছেনা পাখির মতন সারা বাড়িময় ঝটপট ঝটপট করে বেড়াতো। না পারতো দাঁড়াতে, না পারতো দুদণ্ড কোথাও স্থির হয়ে থাকতে। আমার ছোট কাকির নাম ছিল প্রতিমা। দেখতেও বড় সুন্দর ছিল, বাড়ির মধ্যে সবচেয়ে সুন্দরী বউ। কাকির সেই রূপ দুঃখ শোকে পুড়ে দেখতে দেখতেই কালো হয়ে গেল। কাকির মাথায় গোলমাল শুরু হলো। তারপর মেজো কাকা আর মেজো কাকি শক্ত মানুষ, দুজনে শক্ত হাতেই দুজনকে ধরে রেখেছিল, আমার বাবা আর ছোট কাকিকে। আমার মা বাবার মতন অত অধীর মানুষ না হলেও কাকার অভাবটা কেঁদে কেটেই মেটাতো। মা শ্বশুরবাড়িতে আসার পর ছোট কাকাকে নাকি স্নান করিয়ে কাপড় পরিয়েও দিয়েছে। মার নাকি এটা নিত্যকর্ম ছিল। ছোট কাকাকে গালমন্দ করতেও দেখেছি আমি মাকে। ছোট কাকার মৃত্যু হয়তো আমাদের সংসারে ক্রমে ক্রমে সহ্য হয়ে আসত। যে দুঃখটা দাউ দাউ করে জ্বলে উঠেছিল তখন আস্তে আস্তে হয়তো তা নিবেও আসত। কিন্তু ভগবান অন্যদিকে তাকিয়ে হাসছিলেন। কোথাও কিছু নেই, মেজো কাকা ঝড় বাদলের মধ্যে বজ্রাঘাতে মারা গেলেন। ছোট কাকা মারা যাবার পর বছর 2 কেটেছে সবে। আবার আমাদের সংসারে আকাশ ভেঙে পড়ল। কি শান্তভাবেই সব হয়ে গেল। তখন বর্ষা চলছে, মাঝামাঝি বর্ষা। রোজই 2-1 পশলা করে বৃষ্টি আসে। মেজো কাকা সকালবেলায় সাইকেল নিয়ে কাজে কর্মে বেরিয়েছিল। কথা ছিল ফিরে এসে খেয়ে দিয়ে আমায় নিয়ে মণিলালদের পুকুরে মাছ ধরতে যাবে। আমি সেই লোভে স্কুলেও যাইনি। চার তৈরি করে আমার জন্য ছোট ছোট ছিপ সাজিয়েছিলাম। হঠাৎ শুনলাম মেজো কাকার নেই।
আমার যেন বিশ্বাসই হলো না। জন্মকাল থেকে দেখে আসছি কত ঝড় বৃষ্টি হয়, কত বিদ্যুৎ ঝলকায়, বিশাল বিশাল বাজ পড়ে, কিন্তু সাধারণ একটা বাজ পড়ে মেজো কাকা মারা যাবে এ কি বিশ্বাস হবার কথা? কিন্তু বিশ্বাস না হলেই বা কি, যা হবার তো তা হয়ে গেছে। কোনো রকম ঢাকঢোল না পিটিয়ে মৃত্যু এসেছিল আর মেজো কাকাকে তুলে নিয়ে চলে গেল। মেজো কাকা চলে যাবার পর আমাদের সংসারের পিঠ গেল ভেঙে। কাকার পিঠ শক্ত ছিল বলে আমরা ঝড়ঝাপটায় বেঁচে গেছি। আমার বাবা একদিক থেকে অপদার্থ, অকেজো মানুষ, বাইরের ঝাপটা একেবারে গায়ে আসতে লাগলো। মেজো কাকা আর নেই, বাবাকে সামলাবারও কেউ থাকলো না। বাবা পরপর 2 ভাইয়ের মৃত্যুতে দিশেহারা হয়ে গেল। মেজো কাকে একা আর কত দিক সামলাবে? আমরা ভাঙতে লাগলাম। এতদিনে ছোট কাকি বেশ পাগল হয়ে গেছে, কাকিকে সামলানো মুশকিল। কতদিন এমন হয়েছে, জ্যোৎস্না উঠলে কাকি হঠাৎ ঘর থেকে বেরিয়ে তরতর করে ছুটে সিঁড়ি দিয়ে বাড়ির ছাদে উঠে গেছে, গিয়ে জোরে জোরে ছোট কাকার সঙ্গে যেন কথা কইছে এমনভাবে কথা বলছে। ছোট কাকা একটু দুষ্টু ছিল। জ্যোৎস্না টোৎস্না উঠলে কাকিকে চুপিসারে ডেকে নিয়ে গিয়ে মজা করত। কাকা নেই, তবু কাকির কাছে সেই ডাকটুকু যেন ছিল। কাকির জন্য সিঁড়ির ঘরে তালা পড়ে গেল। তারপর কাকি শোবার ঘরেও মাঝে মাঝে তালা পড়ত। শেষে কাকি ফাঁক পেলে নিজের কাপড় জামায় আগুন ধরাবার চেষ্টা করতে লাগল। বাবারও যেন এইসব দেখে শুনে কেমন হয়ে গেল। মাও তখন শয্যাশায়ী। শুয়ে থাকতে থাকতেই এক অষ্টমী পুজোয় মা মারা গেল। আমি জানি না বাবা কেন আত্মহত্যা করলেন, শোকতাপে অধীর হয়ে নিশ্চয়। কিন্তু বাড়িতে 2 বিধবা ভাতৃবধূ, একজন অসুস্থ, আর আমার আর শান্তার মতন 2 ছেলেমেয়েকে রেখে বাবা যে কোন বুদ্ধিতে আত্মহত্যা করতে গেলেন আমি কোনো দিন এটা বুঝতে পারিনি। কিন্তু বাবার মতন মানুষের পক্ষে হয়তো এটাই স্বাভাবিক। বুদ্ধি বিবেচনা আশা করা তার মতন লোকের কাছে বোধহয় যায় না। বাবা আত্মহত্যাও করেছিলেন আচমকা। একদিন শান্তার সঙ্গে বসে অনেকক্ষণ গল্প টল্প করার পর বাবা নিজের ঘরে গিয়ে জামাকাপড় পাল্টে নিলেন। বাইরে যাবার পোশাক পরে বাবা বেরোচ্ছেন দেখলাম। আমরা জানি বাবা বাইরে কোথাও গেছেন। হঠাৎ দুপুরবেলায় আমাদের বাগানের সবচেয়ে ভালো পেয়ারা গাছটার তলায় গলায় দড়ি দিয়ে বাবা ঝুলছে শুনে আমরা হাউমাউ করে কাঁদতে কাঁদতে ছুটলাম। গিয়ে দেখি সবে ফুল ধরা পেয়ারা গাছের ঘন পাতায় বাবা কুয়োর জল তোলা দড়িটা খুব নিচু ডালে বেঁধে ঝুলছেন। বাবার পা মাটি থেকে মাত্র হাত দেড়েক উঁচুতে। মাটিতে পা ঠেকে যাবার সম্ভাবনা 16 আনাই ছিল, কিন্তু ঠেকেনি। এই আত্মহত্যাটা বড় অদ্ভুত, বিশ্বাস করা মুশকিল। আমাদের ভরাট সংসার এইভাবেই ফাঁকা হয়ে এলো। যেন বাড়ির একটা থাম যেই ভেঙে পড়ল, অন্যগুলোও একে একে ভেঙে পড়তে লাগলো। বাবা গেল, ছোট কাকিকে রাঁচি পাঠাতে হলো। শান্তা আর আমি ছিলাম। শান্তা গেল, থাকলাম শুধু মেজো কাকি আর আমি। মেজো কাকি আমাকে দিয়ে বড় বাড়ির আওতার বাইরে ছোট করে একটা বাড়ি করালো। 2টো মাত্র ঘর, মাথায় টালির ছাউনি, একটু রান্নাঘর, বেড়া দিয়ে কিছু চারা টারা পুঁতে দিলাম ফুল গাছে। আমাকে সেই বাড়িতে বসিয়ে মাস 2-3 কাকি থাকলো। তারপর বলল, সচি, এবার আমায় যেতে দে। শেষ বয়সে ভগবানের সঙ্গে আমার ঝগড়াটুকু সেরে নেব। আমি হেসে বললাম, কাকি, তুমি তো কখনো ঝগড়াই করনি, কি করে করবে? সে আমি করব রে। তোর কাকাকে চিতায় তোলার সময় আমি পা ছুঁয়ে বলে দিয়েছিলাম, তুমি এসো, আমি আসছি। আসবার আগে বিধাতা পুরুষের সঙ্গে আমার ঝগড়াটা সেরেই আসব। কি ঝগড়া তুমি করবে? সে আছে রে, তুই বুঝবি না। তুমি মাঝে মাঝে চলে আসবে? না বাবা, আর নয়। তুই বরং মাঝে মাঝে চলে যাস। আমি যতদিন বেঁচে আছি তোর মাথায় যেন খাড়া না পড়ে। শোন সচি, একটা কথা তোকে বলি। আমাদের এত যে ছাড়খাড় হলো, এর জন্য কিন্তু আমি ভগবানকে দোষ দিই না। এ আমাদের কর্মফল। আসছে জন্মে এমনটি যেন আর না হয়। তুমি আসছে জন্ম বিশ্বাস করো? হুমা, বিশ্বাস করব না?
কেন করো? কেন কি রে? বিশ্বাস না করলে শান্তি পাবো কি করে? মেজো কাকি কাশি চলে যাবার পর আমি একা। কাকি থাকতে থাকতেই আমি বাউন্ডুলে হয়ে পড়েছিলাম। বাড়ি ছেড়ে এদিকে ওদিকে ঘুরে বেড়াতাম। নানা ধরনের কাজকর্ম করেছি। সবচেয়ে মজার কাজ করেছি বরকিতে। সেখানে মহেশ্বরজির খামার ছিল মস্ত বড়। আমায় সেই খামারের ম্যানেজারি গোছের কাজ করতে হতো। কিন্তু আমি কোথাও বসতাম না। 2-3 মাস থাকতাম, তারপর পালিয়ে যেতাম। মহেশ্বরজির কাছে কিছুদিন বেশি ছিলাম, প্রায় মাস 6। না থেকে উপায় ছিল না। মহেশ্বরজি খুব অসুখে পড়ে গিয়েছিলেন। আমি যেখানেই থাকি, মেজো কাকি যতদিন ছিল মাসখানেক অন্তর বাড়ি আসতাম। কাকি কাশি চলে যাবার পর আমার আর গরজ রইল না। তবু মন খারাপ হলে 1-8বার কাশি যেতাম কাকিকে দেখতে। মাঝে মাঝে ছোটো কাকির খবর নিতে রাঁচিতেই ছুটতে হতো। ছোটো কাকি তখনও আমায় অল্প অল্প চিনতে পারত, তারপর একেবারেই ভুলে গেল। রাত্রিতে বিছানায় শুয়ে যে মানুষ জেগে থাকতে থাকতে পেটা ঘড়িতে রাত বেড়ে ওঠার 1, 2, 3টে করে শব্দ শোনে, আর প্রত্যেকটি ঘণ্টার শব্দ তাকে যেমন আরও উতলা করে তোলে, আমার জীবনেও সেই রকম একটি মৃত্যু আমায় উতলা করে তুলেছিল। মেজো কাকি চলে গেল সবচেয়ে শেষে। মেজো কাকির যাওয়া তবু স্বাভাবিক। মাথার চুল পাকিয়ে খানিকটা বয়সকালেই গিয়েছিল। তখন 50 ছাড়িয়েছে মেজো কাকি। মেজো কাকি যে এতদিন বেঁচে ছিল তার একটা কারণ বোধ হয়। কাকির বেলায় যেমন করেই হোক মৃত্যুর ফাঁসটা আলগা হয়ে গিয়েছিল, নয়তো কাকির আরও আগে যাবার কথা। আমি আমার যৌবন বয়স থেকেই ভাবতে শুরু করেছিলাম নিয়তি আমার আশেপাশে ঘুরছে, যে কোনো সময় আছড়ে দেবে। আমি তখন প্রায়ই একটা কালো ভয়ঙ্কর ভালুকের স্বপ্ন দেখতাম। নিশ্চয় করে জানা আর অনিশ্চিত করে থাকার মধ্যে তফাৎ আছে। আজ আমি নিশ্চয় করে জানলাম আমার আয়ুর পুঁজি ফুরিয়ে গেল। সংসারের সঙ্গে, নিজের ভাগ্যের সঙ্গে আজ আমার ঝগড়া করতে আর ইচ্ছে নেই। অনেক আগেই যা হতে পারত, এতদিন পর সেটা ঘটেছে। কতটা রাত হলো আমি বুঝতে পারছিলাম না। অন্ধকার কি নিবিড় হয়ে গিয়েছে। বাড়িতে কোথাও সাড়া নেই। রাস্তা থেকে একটি শব্দও ভেসে আসছে না। আমি শুধু নিজের নিঃশ্বাসের শব্দটুকুই শুনতে পাচ্ছি। এই নিঃশ্বাসই শুধু বলছে আমি আছি। শুয়ে শুয়ে ভাবছি, সেই যে কবে আমি এসেছিলাম আর এতকাল পরে যাবার জন্য উঠে বসেছি, এর মধ্যে আমার জীবনটা আলাদা করে আমার কাছে কোথাও ধরা পড়েছে কি? আমার মনে হলো না, পড়েছে। আমি এখানে আলাদা করে কোথাও যেন ছিলাম না। নদীর জলে আর 5 রকম জঞ্জালের মতন অনেকের সঙ্গেই ভেসে গিয়েছি। অথচ এরকম ভাবতে আমার ভালো লাগছিল না। এত শূন্য অর্থহীন জীবনের এতখানি পথ আসারও তো কোনো প্রয়োজন ছিল না। শান্তার মতন আমি আরও আগে চলে গেলেই পারতাম। কেন যে গেলাম না? নিজের গোপন করা সঞ্চয় খুলে আমি যখন হাতড়ে হাতড়ে খুঁজি আমার কি আছে, দেখি তার মধ্যে এমন কিছু নেই যা আমার কাছে সুখ সান্ত্বনা বলে মনে হবে। সংসারের যা সাধারণ প্রাপ্য, আমার তেমন কিছু নেইও যা আরও বড় সান্ত্বনা। তবু মনে মনে মানি আমি এই সংসারে অনাত্মীয় বহুজনের প্রীতি, স্নেহ, মমতা পেয়েছি। মানুষের কাছে এই পাওনাটুকু বড় সত্য। মানুকে আমি একদিন বলেছিলাম, মানু, তোমার জোর আছে, তবু তুমি একটা কিছু ধরে রাখতে পারলে। আমি তো কিছুই পারলাম না। মানু বলেছিল, তুমি তো পারবার মানুষ নয়। আমি ভাবি, আমার কি কোনো ক্ষমতা ছিল না, না ইচ্ছে ছিল না? আমি কি উদাসীন হয়ে থাকতে চেয়েছিলাম, না নিজের অক্ষমতা ও ভয়ের দরুন তফাতে তফাতে ছিলাম? আমি জানি না আমি নিজেকে বাঁচাতে চেয়েছিলাম না বাঁচতে চেয়েছিলাম। আচমকাই আমার মনে হলো আমি কিছু ছিলাম না আর কিছু থাকবো না। মায়া যা বলেছিল সেটাই সত্যি। আমায় যেন কেউ পরম অবজ্ঞায় কোথাও ছুঁড়ে দিয়েছিল। আমি একটা প্রাণহীন বীজের মতন মাটির তলায় পচে নষ্ট হয়ে গেলাম। মাটি সরিয়ে আর উঠতে পারলাম না। না পারার এই দুঃখ আজ আমায় আর কাঁদালো না। যে ছিল না, যে থাকবে না,
তার জন্য আমার কাঁদার কি কিছু আছে? আজকের পর্বও এখানে শেষ করলাম। আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরছি। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানাবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।